আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারাহর। সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে, বিলীন হয়েছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারা। মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি! ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারা। বাঁকা হাসল তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারা। ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শিখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। উঠে বসল তাসফিন। সহসা উঠে গেল ফারা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ওইটা দিন। কোনটা? ওড়না না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন। কড়া চোখে তাকালো ফারা। না দিলে মাকে ডাকব। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সিয়া জ্ঞান। এবারেও চুপ করে গেল ফারা। ফাজিল আপনি! গা দুললে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। অকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালে সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো, রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই। সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা, হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলার স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন সাহেল আহমেদ। জাইনাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জাইনাল ভাই, অনেক দিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জাইনাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারা তো তোদেরই। জাইনাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রিজওয়ান, ফারা তো তোমাদের বাড়ির বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আস্তে আস্তে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয়। কিন্তু আরিফা আহমেদ, শায়লা আপা, আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জাইনাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জাইনাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসালো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারা। চোখাচোখি হয় দুজনের। দৃষ্টি আড়াল করে ফারা। বাঁকা হাসি ফুটে উঠেছে অধরপুটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে নবীন। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা, খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারা। ফিসফিস করে বলল, বন্ধু ললিতা, চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমের আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা। রাগান্বিত সরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসল ফারা। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলমু। হা হা। বেফাঁসে পড়ে গেল স্নেহা। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুচকে নেয় তা। বউ কি এত কথা বলছে? তাকে দেখাল বদলে? চোখাচোখি হয় দুজনের। ডান ভ্রু উঁচিয়ে শুধয় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগল সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা, আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি।
দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে, কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে, ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুয়ে হাসল নূপুর। এখন মনে পড়ল আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখল সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে, তবে কিছুদিনের মধ্যে কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে, আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর, উঠে বসল বিছানায়, হাত রাখল মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে, দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমোতে হবে। পরশু আসছে কৃষ্ণপুরে। হতাশ হল নূপুর, কিন্তু কি করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু, সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করল, খেয়েছ তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ওহ, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়াল না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির, চোখ কচলে কচলে তাকালো। এই না, তুই ঘুমালি? দাঁত বের করে হাসল মাহির, চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন, হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম মাত্র 15 মিনিট, কথার পিঠে বলে উঠল নূপুর। হাসল তাসফিন, নাক টেনে দিল মাহিরের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়ির ওপরে ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙুল তুলে সেদিক পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা, প্রথম দেখায় তো হলুদের সুখকে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা ছনছন শব্দ তুলছে। অধর বাঁকালো তাসফিন, নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ে তা। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গিয়ে ফারার কাছে গেল। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারা। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারা তাই করল, ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে, ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসল সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার, গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে। হেসে উঠল মাহির। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারা পরপর চুমু খেল মাহিরের। ফের হাসল মাহির, তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন, এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারা। গা শিরশির করে উঠল তার, নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিতম্বে ধক্কা দিয়ে চলেছে তাসফিন, গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতি অতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। অসভ্যতাম করার মতো কাউকে পাইনি তো সুখ, তবে এখন পেয়েছি তো তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বেরোচ্ছে ফারার। নির্লজ্জ। সে অ্যাগেন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে। উঠানের একপাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছাড়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পিছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পিছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর আছে। হাতের স্লিভ গোটায় তাসফিন, এদিক সেদিক তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয় ফারা। কি বললাম? গাড়িতে ওঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে। মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পরে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পিছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য, কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না।
দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন, অন্য হাতে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখল। হানিমুনে যাচ্ছি। বেফাস কথাবার্তা শুনে আহম্মুক বনে গেল ফারা, তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারা, হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি চোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগল ফারা, কাটকাট কণ্ঠে বলল, এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এসব বলছেন? আল্লাহর ঠাডা পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে ব্র্যাক কষে তাসফিন, দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেলল বোধহয়। কি বললে? মুখাবয়ব জুড়ে গাম্ভীর্য ভাব, ফাঁকা ঢোক গিলল ফারা। আমতা আমতা করে বলল, কিছু বলিনি, আল্লাহর কসম মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কী করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই? কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যেই কন্যাকে ফেলে গেছিল। কিছুটা রূঢ় কণ্ঠে বলল, কক্ষনো না, খারাপ মানুষ, বাজে পুরুষ, আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদুস্বরে আর্তনাদ করে ওঠে ফারা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন, ক্ষুধিত মুখে আওড়ালো, কিছুটা দাঁত পিষে, এই, তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ, সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল, আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারা। ব্যথা পেল মেয়েটা নাকি ভয়? তাসফিন রাগে গজগজ করে ফের বলল, আমি নির্দয়, পাষাণ, তাই ফেলে চলে গেছি, কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা, উচিত ছিল ফিরিয়ে আনা। এই, আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম, তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস, মানে বুঝিস 365 দিন। ও গড, কতগুলো দিন! কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর? ভয়ে শিউরে ওঠে ফারা, রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন, আমি কি আপনাকে চিনি? আপনি তো আমাকে দেখেনও পর্যন্ত নি, তাহলে কি করে আপনার সম্পর্কে জানব? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে... আহ! কপলদয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে, বলিষ্ঠ হাতের আঙুলগুলো চেপে ধরেছে তাকে। হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করব না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। মাঝে মাঝে হেঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অধর বাঁকিয়ে হাসল সে। গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, কারণ তোমাকে কাঁদতে দারুণ লাগে সুখ। থমকলো ফারা, চকিত দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখ পানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারা, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে? নিকষ কালো রাত, চারিদিক ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে পুলেছে। পাখিরা এক একে ডানা ঝাপটাতে শুরু করেছে। তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবী আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়। শিশির বিন্দু ঝকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিল নাই। নতুন সকাল শুরু হয় আশার আলো নিয়ে। বাড়ি সদ্য লোক ব্যস্ত আছে কাজে। বিয়েবাড়ি মানেই কাজের হাট বসে যায়। আজকে ফারার আংটি বদল হবে। তাসফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছেন রুবেনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতি দেবেন না তিনি।
বাড়ি সাজানো হয়েছে সেই কখন, অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক ড্রেস, জুয়েলারি দেখছে। আয়নার সামনে বসে আছে ফারা। ভীষণ মন খারাপ তার। প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী, সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশসম অভিমান নিয়ে বসে রয়েছে ফারা। ঢোক গিলল ফারা। সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাওয়ার পূর্বেই তার নিমিষেই কর্পূরের ন্যায় উবে গেল। ফারা রে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা, হলুদ রঙেরটা। ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্য মুখ ফেরায়নি ফারা। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না, ছোট্ট করে জবাব দিল ফারা। ভ্রু উঁচিয়ে শুধয় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই, তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণস্পর্শ করল দুজনের। আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাইয়া, আপনি? ভেতরে প্রবেশ করল তাসফিন, দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদুস্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে দুজনার, তবে তা ক্ষণিকের জন্য। নতমস্তকে বসে রইল ফারা। বাক্য নেই, অধর দুটি স্থির তার। কিঞ্চিত ভয় জেকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পা জোড়া এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসল পাশে। ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারা, এতটা প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগী, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলেই আমার রাগ পানি করতে পারো, তাও তা এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপলে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারা। এই লোকের রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পিছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন অন্ধকারে ডুবে থাকা রজনীতে একাকী আমার বাহুতলে পিষ্ট হবে মেয়ে, সেই খেয়াল রেখো মেয়ে। তার জন্য শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখর্ষী। ধুকপুক শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি নত হলো ফারার, তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব, হালকা দুলে যাওয়া ফেয়ারি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারিপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে, মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জলজল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোম্যান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নীল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা জড়ছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিয়ৎক্ষণের বিথেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দাঁড়া, এই মাহির। খালামণির কথা শুনতে নারাজ সে। চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার। খিলখিলে হেসে উঠল মাহির। খালামণি। আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির সামনের দিকে। সেদিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে। বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিলে বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পিছনের দিকে। হাঁ হাঁ করে হেসে উঠল নবীন। কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলতো, সামনে যদি এত বড় পাগলি থাকে, তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না, আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম, আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করল। নবীন মনে মনে কুটিল হাসল। মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন। এত অপেক্ষা? হাঁ, সে অপেক্ষা করার মানুষ নয়। তবে ফারহার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরু রঙের লং গোল জামা পরেছে ফারহা। নিচের দিকটা সোনার তরি কাজ করা। বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতো।
স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ হয়ে গিয়েছে, ভেতর শুকিয়ে কাঠ, ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনার, আঁখি মেলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফড়িয়ে নিয়ে নিচে এলো ফারহা। তাসফিনকে চেনে, লোকটে তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর, তাকে আদেও সামলাতে পারবে ফারহা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারহা। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারহা। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বোধ্য হাসিটা। মিসেস শেখ কাল রাত থেকে তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব, মা বাবা ভাই বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ, একটি নতুন পরিবার। একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং। ফারহা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙুলে। আঁখি মিলল দুজনার। অনুভূতির অদলবদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হল ফারহা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল, সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগল। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারহা। সন্ধেবেলায় গায়ে হলুদ। পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নুকুর। রুবেনা শেখ সব কিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম, কারেন্ট গেল সবে। তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারহা। আকস্মিক অনুভব করল দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞাসা করে ফারহা। অবয়ব কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আতকে ওঠে ফারহা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই, তাসফিন তো এভাবে ছোঁয় না। তার স্পর্শ যে খুব করে চেনা ফারহার। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারহা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারহা কি তাকে চেনে? না, তাকে তো চেনে না। ব্যস্ত হয়ে উঠে সাইফুল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারহা, আমি ভেবেছিলাম তুমি নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারহা। শুকনো ঢোক গিলল সে। স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারহা, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানলার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারহা। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। দুহাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশিরে শব্দ, যেন প্রকৃতি ও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না। এই বিকেল, এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো শব্দ করে কেঁদে উঠল ফারহা। হঠাৎ করেই নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই, তাসফিন ছুলে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির বায়ে এদিক ওদিক করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে। আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফারহানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন। ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দুতলায় গেল। কি হলো তার বউটার?
এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারহা! চকিতে ঘাড় ফিরিয়ে তাকায় ফারহা, দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালোও বটে। ফারহা কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি, বক্ষপৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারহা, হেঁচকি উঠে গেল তার। জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুপ, কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারহার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারহার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়ায় তাসফিন, তুলে নেয় পাজা কোলে, আলগোছে শুইয়ে দেয় বিছানায়, ফের এলো উপরে, নিজের বক্ষপৃষ্ঠে পিষ্ঠ করে মেয়েটাকে, জড়ায় নেয় বাহুডোরে। সন্ধে নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে, বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, দূর থেকে ভেসে আসে আজানের সুর, পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো এক এক করে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারহা নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে, খোপায় গুজে রাখা গাদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত, গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার উপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোকবাতির ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাদা আর বেলির পাপড়ি, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু-বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারহা খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙের ফতুয়া পড়েছে তাসফিন, বন্ধু মহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রাইয়ান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলছিস। নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ, সেটা ভুলে গিয়ে নিজের শক্তি দেখাতে যাস না। কপারটা কুচকে এলো তাসফিনের, দাঁত পিষে বলে, আবে শালা, চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি, ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রাইয়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে মনসুর, কপালটা কি আমার ফুটো, একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেলে রাইয়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশীন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসল, এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর, ভ্রু কুচকে নেয় বাকিরা। রাইয়ান প্রতিবাদ করল, এই কি বললি তুই ওকে তাসফিন, আমাদের বল। সুয়েজ একই টোনে বলে, হ্যাঁ আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল, লজ্জায় হাঁ হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? ফিচলে হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই, বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কি বলার নেই তার, কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাকব্রাশ করল তাসফিন, পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই কিন্তু, এক পিস। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারহাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারহা। ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইঢ্যাং করে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছ, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারহা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে, বলবেই বাকি। আচ্ছা সত্যিই তো, সে কেন বিয়ে করছে?
মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারহা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে, প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও, কেন করছো বিয়ে? উত্তর দিবে কিনা? ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল ফারহা। অহম্মক বনে গেল ঝুমুর। এই তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারহার দিকে। মেয়েটা নাক টানছে, টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের, চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধায়, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমনভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজ হবে। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শুনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামি ভের, পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো। আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টোপাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুঁচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পায়কে, সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করল। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর জহামাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল ফারহার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে ক্যাতে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠা চেঁচায় ফারহা, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়া উচিত, এমন ছিচকাদুনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারহার। রাগল বোধহয় সে, গড়গড় করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মন আঙিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরপড়ানি নিয়ে এগিয়ে গেল সেদিক পানে। শয়তান কমান্ডার, 1 নাম্বার দুষ্টু, তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাছ থেকে শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে, বক্ত করেনি একটি শব্দ। ওই দাঁড়াও, আসবেন না আমার পিছু পিছু, ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফারহা, কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকব, যান আপনি। টুপ করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করল তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আব তুহারি ক্যা হোগি বেবি? ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টুমি সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারহার, লোকটা মজা নিচ্ছে তার, থাকবে না সে রুমে। ধাত। বেরিয়ে যেতে নিল বাইরে, তবে তা সম্ভব হলো কই। কনুইয়ে টান পড়ল, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবঝা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃৎস্পন্দনের সুর মিলেমিশে এক অপূর্ব সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলোর দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারহা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, উহু, তা বোধহয় আবেগের দোলা। তাসফিন ধীরলয়ে তার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারহা মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে, চোখ বুজে সে অনুভব করে তার হৃৎস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরও হলুদেটে আবরণে রাঙিয়ে তোলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি নরম আর কোমল, আকাশ ঢাকা আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতা পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে।
মিটা মিটা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসল। আপাতত ল্যাপটপগুলো চেক করতে হবে তাকে। নাইডের অনেকগুলো মেল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভেল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব 2 দিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে 2 দিন আছে। পুরো 1 দিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে থাকে মাত্র একটি দিন ফারহার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন, এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারহার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারহা। হাত ভর্তি মেহেদি লাগানো তার, বিয়ের মেহেদি যে, খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার ওপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকেই স্নেহা, নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। যষ্ট ইন্দ্রিয় সজাগ হয় ফারহার। এখন কি এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন, চমকায় ফারহা, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টানটান হয়ে দাঁড়ালো তাসফিন, দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিক তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে, হাত স্পর্শ করে ফারহার। কথা আছে। বারান্দায় গেল ফারহা সহিত তাসফিন। দেওয়াল ঘেঁষে বসল নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারহা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসল। আইঢাই করে শুধায়, কিছু বলবেন? ভালো লাগছে না। অকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারহা। পল্লব ঝাপটায় অবুঝের ন্যায় হাসল তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি হাত মেলে ধরতে দেরি হয়নি ফারহার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের, আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারহার অধরপানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হল সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন, খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারহার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারহার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না রাত বিরেতে আমার ঘরে আসছেন? দুষ্টুমির শোলে আওড়ালো ফারহা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়, একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ। আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারহা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচু করে শুধায় তাসফিন, তাই? নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিছু পড়াতে দেবে না। হাত চলে গেল নাকে ফারাহর। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা? ওমা, আপনার আম্মু তো আমাকে নাকফুল দিল। ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারাহর। আমার আম্মু কি তোমার আম্মু হয়? সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পড়ল ফারাহ। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারাহ কোথায় যাবে? উঠে বসল তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারাহ উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিক যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ, মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাহরকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন, নায়িকা না? ফিচলে হাসে তাসফিন, আঙুলের ভাঁজে ফের আঙুল গুজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ফারাহর। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারাহর বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে।
এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারাহর আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি গয়না, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিয়ৎক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারাহ হালকা কাঁপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। 3 বার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারাহ কি পারবে সবগুলো সম্পর্কে অটুট থাকতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারাহ। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারাহর। ছোটখাটো শরীরটার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারাহ। আখিদয় ভরে ওঠে অশ্রুকণায়। চিরচেনা সব কিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার, নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারাহর। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারাহর। তড়াক করে জ্বলে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে, সাইফুল। চমকালো ফারাহ। এগিয়ে এলো সাইফুল। অপরাধী কণ্ঠে বলল, ফারাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারাহ। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারাহর। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়ল ফারাহ। মৃদুস্বরে বলল, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নিঃশব্দে হাসল সাইফুল। হাত রাখল ফারাহর মাথায়। ভালো থেকো সবসময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরের টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে। ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারাহর জানালার পাশে দাঁড়িয়ে আছে, দুহাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারাহর হাতের পেছনটা। ফারাহর শির দ্বারা বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে। কিয়ৎক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে, তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেকে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙুলে ছুঁয়েছে তাসফিন। শিরশিরানি অনুভূতি। কাঁপছে ফারাহ। বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করল কি তাসফিন ফারাহর উত্তরের বা সম্মতির? ওহু, করেনি। তার অধর ছুঁয়েছে ফারাহর থুতনি। তিলকেকে চুম্বন। খামচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন। গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো। দরজায় ঠক ঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারাহ। নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটি শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশ আধো অন্ধকার। রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে, নিভছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলোর ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ঝাঁপ নামিয়ে রেখেছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশেই একটা পথকুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। 2-3টে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে।
দূরে খোলা চায়ের দোকানের এফএম রেডিওর গান ভেসে আসছে গাড়ির জানালা দিয়ে। মৃদু হাওয়ায় শহরের ঘ্রাণ মিশে আছে, পেট্রোল, ধোঁয়া আর রাত জাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা 1-2টা হেডলাইট জ্বলা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ, হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারাহ। ওহ, বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারাহ। মেয়েটা কেঁদেছে, বিদায়বেলা নিজের আপনজনদের জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারাহ, স্নেহাও ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম। 2টো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারাহ। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারাহর সঙ্গে, মেয়েটার সাপোর্ট প্রয়োজন। অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তেও। তন্দ্রাটে কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখে পড়ছে তার। চোখ কুঁচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে। খামচে ধরে তাসফিনের শেরওয়ানি। আদল পানে চাইল তাসফিন, বুঝতে চেষ্টা করল ফারাহর অভিব্যক্তি। নাক মুখ কুঁচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারাহ। গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলে, স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন ততস্থ ভঙ্গিতে ফারাহকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়েই গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকানো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানির ঝাপটা দেয় ফারাহর। ভালো করে কুলি করে নেয় ফারাহ। এত লম্বা জার্নি সে আগে করেনি, শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করেই অনুভব করল শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বরদগ্ধ শরীরটা সায় দেয় না একটুখানি হাঁটার। হাড়ের গিঁটে গিঁটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণ দুর্বল। রাতের প্রথম প্রহর। আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছের লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখে যেতে পারলেন না। যতটা দেখেছেন তাতে কারোরই মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেন অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুন। নিকষ কালো আধারে ডাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। ঘরটা নিস্তব্ধ, নিষ্পন্দ। চারদিকে নিকষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারাহ। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তিই অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কপাল জুড়ে ছোট ছোট ঘামবিন্দু জমেছে। একা, নিঃসঙ্গ। চারপাশের নীরবতা তাকে আরও গুমোট করে তুলছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে। হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাঁচ কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে। দুর্বল হাতে কিছু খুঁজতে চায়, কিন্তু শক্তি নেই। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুজে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাই গ্লাসটা কেমন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল এক অবয়ব। ফারাহ কি তাকে চেনে? জানা নেই তার। লোকটা ডার্ক চকলেট রঙা আলমারি হতে নিজ টাওয়েল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে। নিছক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। হাতে হাত স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে ভেতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারাকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে তাকে। আকস্মিক খুক খুক করে কেশে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার, শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয়স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। পুরুষ্ঠ পিঠে মেয়েলি মোলায়েম স্পর্শ কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। ফারা? ঘোরের মধ্যে জবাব দেয় ফারা। বুকের সাথে লেপ্টে আছে ফারা নামক যুবতী। গাল নাক ঠেকেছে বুক বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণের সহিত মিশে রয়েছে আরও একটি পবিত্র প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপল, চুম্বন এঁকে দিল ললাটে। সরি সুখ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম।
ফারা শুনল কিনা তা জানা নেই, তবে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনও লতাপাতায় আলকোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, এক সোনালি আভা সব কিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিরিক, যেন হাজার ছোট ছোট হীরের টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে, তাদের কাকলি চারদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে। বাগানের ঘাসে এখনও শিশিরের কণা, রোদ তল উপর পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলমল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়, সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারা। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিতি কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে ওঠে সে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারা। এই পুরুষকে দেখামাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো, বুক খালি খালি লাগছে। অকস্মাৎ এমনতর কথায় চমকে ওঠে ফারা। তাসফিন অপেক্ষা করতে পারল না, হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়, কাঁথা টেনে দিল গলা পর্যন্ত, দুহাতে জড়িয়ে ধরে আষ্টেপিষ্টে। পুরো রাত এভাবে ছিলে? লজ্জায় ওষ্ঠাধয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারার। ছি ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকমভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন, এই আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসল তাসফিন। নাক ঘষে ফারার গলায় শিরশিরানি করছে ফারার সর্বাঙ্গে। দেখি, জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে, মধ্যরাতে জ্বর বেড়েছে ফারার। বাড়ির কাউকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা, সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বউয়ের দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসল তাসফিন। থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল সে। ভাবুক হল সে। পরিবর্তন হলো মুখের ভঙ্গি ভঙ্গি। ফারা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গয়না খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখল ড্রেসিং টেবিলের উপর রাখা সবগুলো গয়না। আলমারিতে শাড়ি আছে। ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। আশ্চর্যের ন্যায় তাকালো ফারা তাসফিনের পানে। ফারা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরু রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসল। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। একে একে সবগুলো চেক করল। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গাম্ভীর্য ভাব। সূক্ষ্ম দৃষ্টি ফেলল আশেপাশে। খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে। খ্যাক শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। শটান ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ মানে অবশ্যই বুঝো, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ নই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে, এবং কি আমি এক গ্লাস পানিও ঠেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলে যে ছাড় পাবে তেমনটা নয়, তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজব, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতেই হবে। আমি যখন ডাকব ঠিক তখনই আসতে হবে, একটুও লেট করতে পারবে না। আমার কথায় সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন এক বিশাল স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে। গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে। গাছের ডালে পাতাগুলো মৃদু দুলছে সমানতালে। ঘাসের উপর সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরের নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়। মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উঠতে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষদেশের পীড়ায় নাজুক অবস্থায় মেয়েটার। আখিপুট ভরে ওঠে ক্ষণে ক্ষণে। আজকাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়েবাড়ি আকস্মিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে তিনি। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাঁচের গ্লাসের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম! না না, প্রেম হওয়ার পূর্বেই তো সবকিছু এলোমেলো হয়ে গেল।
শুভ্ররঙা পুরুষটিকে দেখে চমকায় ফারা। তাসফিন শেখ এগিয়ে আসছে, তার প্রতিটি পদক্ষেপ দৃঢ় আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা, নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে 3টি সোনালি স্ট্রাইপ, লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক। বাঁ পাশে নেভির ইমব্লেম, বুকের ওপর চকচকে নামফলক তাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার তার সুঠাম কাঠামোর সঙ্গে মিশে গেছে। কোমরে সোনালি বাকলসহ কালো বেল্ট, শক্তপোক্তভাবে বাঁধা। তার মাথায় সাদা পিক ক্যাপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কর ইমব্লেম। সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙ্গুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পালিশ করা চামড়ার জুতো তার প্রতিটি পা ফেলায় একটা নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রে পল্লব ঝপটায় ফারা। একবার দুবার, অপসর বার কয়েক নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয় ফারা। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে না, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি, মুখ ফসকে বলে দিল ফারা। মুচকি হাসল তাসিন। এগিয়ে এসে হাতের আজলায় তুলে নিল ফারার আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আখি বুজে ফারা। ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল, গলে গেছে বরফের ন্যায়। সুখ খুব শিগগিরই ফিরব, ঠিক আছে? রাগতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসব, এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারা প্রত্যুত্তরে কিছু বলতে পারল না, থামতে হলো তাকে। ফ্যালফ্যাল চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেলে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞেস করবে ফারা। অপসর তাই হল। সুখ? ডাকবেন না ওই নামে, আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম তাহলে বারবার আমাকে ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে তার। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারা, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজবেন্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার, তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য। থামুন আপনি, বলবেন না কিছু। অশ্রুসৃক্ত নয়নে তাকায় ফারা। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? চমৎকার হাসল তাসফিন। এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব। আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারা। আমি খুব শিগগিরই ফিরব তো সুখ। তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে লেলাম, ফিরে এসে শোধ সমেত বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশ যেন আগুনের হলকায় জ্বলছে। সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুঁতে গেলেই পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ।